লাভ কি জীবনে? এই যে বারবার জেলে যাচ্ছে, 29টা মামলা খাইছে। ও আরো তো আছে, বনানী থানার মামলা তো দেখলাম আমরা। তো 29টা যে লিস্ট করছে এর মধ্যে বনানী থানার মামলা নাই। সেই থানায় তো তোমার নামে মামলা আছে। তোমার জীবনী বলো তো, মানে কিভাবে শুরু হইলো এতগুলো মামলার আসামি? আর তো কেউ সিনেমা ক্যাম্পে লাখ লাখ লোক বাস করে, কিভাবে তুমি এই লাইনে ঢুকলা? আমি প্রথমে আপনার কাঠুরি কাজ করতাম। কি কাজ? ওই জরুরি কাজ। হ্যাঁ। তারপর ওটাতে মানে ধান্দা কম ছিল, মানে ইনকাম কম ছিল। তারপর আমি পেট্রোল পাম্প মানে গ্যাস পাম্পে চালিয়ে করছি পুরানা পল্টনে। পুরানা পল্টনে চালিয়ে করার পর ওখান থেকে মানে কোনো একটা ভেজালের কারণে মানে যে কয়েকটা মিলা মানে না আমগো ইনকাম একটু বেশি ছিল ওদিকে। মানে প্রতিদিন 3,000 টাকা করে ঘন্টা ছিল পাম্পে। তো ওখান থেকে আপনি ইনকাম মানে আমগো বেশি ছিল, তো নাকি ওরা সবাই মিলে গেম করে ওখান থেকে মানে ই করেছে। আমার যে কটা বিহারি ছিল সবাই মানে ওখান থেকে সবাই বের করে দিয়েছে। হ্যাঁ। তারপরে আবার মানে হঠাৎ করে এদিকে আমার ক্যাম্পে অভিযান করছে একটা পুলিশের। ওই সময় আপনি অপূর্ব স্যার ছিল, সজীব স্যার ছিল, এরা সবাই মিলে একটা অভিযান দিয়েছে ক্যাম্পে। ওই সময় আমার ধরে নিয়ে আসছিল প্রথমে ধরে নিয়ে আসে। তোমরা বলতাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে, তোরা তো সবগুলো করাস। কত সালে এটা? এটা ধরে আপনি 18 সালে। 18 সালে। তারপরে কি হলো? তারপর উনি আমার ধরে আপনি 51 পিসি আমার মামলা দিয়েছে। 51 পিসি আমার মামলা। হ্যাঁ। তারপর 51 পিসি আমার মামলা দিয়ে তারপর আমি 2 মাস জেলে ছিলাম। হ্যাঁ। তো আপনি ধরুন 50টা 60টা 100 করে মাল নিয়ে বেচতাম। এটা বেচলে 1,000 টাকা করে ইনকাম হতো আগে। এটা করতে করতে আবার আরেকবার গেছি ভিতরে। তারপর আবার ভিতরে আবার কয়েকজন দেখা দুয়া হয়েছে, ওরা বলছে আমার দিয়ে নিবি, বলছে আমার দিয়ে করবি। মানে ওইখানে ওরা বলছে যে তুই আমার সাথে যোগ দে, আমার সাথে যোগ দে, এরকম। তারপরে এটাই করতে করতে মানে ধীরে 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 আমার স্টার্ট হয়েছে। আমি তো আগে সবার লোক থাকতাম মিলে দিলাম, ওদি আর ভেজা হয়েছে, ওদের ছেড়ে আবার যায় বলতে আবার। আচ্ছা, 5 তারিখ করলাম যে আমি জয়েন করলাম জানুয়ারি মাসে জেনেভা ক্যাম্প। 5 আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত, মানে 5 মাস 6 মাস। এর মধ্যে মার্ডার হয়ে গেল 8-9টা। এত মার্ডার হলো কেন? এত মানে কি মানে সোহেল যে আছে সোহেল, বুনিয়া সোহেল, হ্যাঁ, ওই মানে একটু জিদি টাইপের পোলা আছে। হ্যাঁ। ওর কথা হলো আমার উপরে কেউ থাকবো না ক্যাম্পে। তারে প্রশ্রয় দিত কে? এটা তো বলতে পারি না। মানে সে একটা হঠাৎ করে সে চাইলো আর এত মার্ডার খুন খারাপ অবস্থা খারাপ আছে। হ্যাঁ, ও তো ল্যাংটা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ও ওই সময় ল্যাংটা করে ওর ভিডিও ছিল। আছে, ভিডিও আছে। এখন বুনিয়া সোহেল এত পাওয়ার পাইলো কিভাবে? সে আমি তো এসেই দেখলাম তার বুনিয়া সোহেলের একক রাজত্ব। আমি তো প্রথম বুনিয়া সোহেলের আগে সাম্রাজ্য ভেঙে দিলাম। তো আমি বুনিয়া সোহেলের সাম্রাজ্য ভয় পাই যে আপনি সেনাবাহিনী দিয়ে। মাদক ব্যবসা তো বন্ধ নাই। এই যে প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকায় দেখি, আমাদের লোকজন নিউজ করে, আমাদের সোর্স তত্ত্বে মাদক বিক্রি হয় ওপেনে। আমরা এত যে অভিযান করলি, এত লোক ধরি, এতবার, তোমরাও তো জেলে গেলি কতবার। এমন কোন কেউ আছে জেনেভা ক্যাম্পে যে আমরা তাদের জেলে নেই নাই, ধরি নাই, গ্রেপ্তার করি নাই? তারপরে শুধরায় না কেন? ক্যাম্পে মানে কেউ মানে একটা মানে ওরকম কেউ মানে মনে ভয় নাই। হ্যাঁ, কি হলে ভয় হবে? আমরা কি ক্যাম্পে আমরা কি করতে পারি? ভয় নাই। ভয় হয় একটা লোক 29টা 30টা, বুনিয়া সোহেল 50টা মামলার আসামি। মামলা নিয়ে তো সবাই আগে থাকে, আমার নিয়ে যায় মামলা দিয়ে দেয়, এটা সেটা। হ্যাঁ, জেনেভা ক্যাম্পে তারা হাজার হাজার লোক বাস করে। সবাই তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না। বলতে কি সবাই বিক্রি না করে করে সবাই তো আছে, জড়িত তো অনেক কেউ আছে। এবং বর্তমানে শুধু নাম খালি খারাপ আমুর কয়েকজনের। তোরা তো তাইলে উচিত ছিল কি একদম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে আমরা সকল ইয়ার থেকে অন্যায় অপকর্ম থেকে বাদ দিয়ে আমরা ভালো হয়ে গেলাম। তারপর তো স্যার দেখেন আমি তারপর তো কি বাইরে যা ধরে মামলা দেওয়া যায়, কারণ এটা মামলা দিয়ে ঠিকই আছে। তোমাদের তো আছে তো ভাই, তোমরা তো ওপেনে গুলাগুলি করো, এটা তো আমাদের কাছে ভিডিও টিডিও আছে। একটা যদি আমরা ফুটেজ বের করে দেবেন আপনি, তোমার ওইখানে গেলে কেন তোমাদের ইয়ার গ্রুপের লোকজনই তো ফেসবুকে দেয় পিচ্ছি রাজা, সোয়া সেলিম, বুনিয়া সোহেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ, তাদের ধরেন। গোয়েন্দা সংস্থা রিপোর্টে তোমাদের নাম আসে, পত্র পত্রিকায় তোমাদের নাম আসে, আর কত ভাবে তোমাদের নাম আসতে হবে। ইচ্ছা করে এত জায়গায় নাম আসে। গোয়েন্দা সমাজ আমি অনেক কাল আমি কিন্তু নিজে কাজ দিলাম স্যার। এখন আমাদের বলো যে এই যে বারবার ধরা হয়, এর আগে সর্বশেষ ধরা পড়লা কত সালে? এই তো এখন পর্যন্ত মানে কত সালে? গত বছর না? তোমার এই যে জামিন করতে কি কত টাকা লাগলো? আমি তো জামিন দেখি নাই। তুমি এসে জিজ্ঞাসা করছো না? ওরা তো ঘরের লোকের মাপ মাস মিলে করছে না। আরে বাবা, তোমার এসে বড় জিজ্ঞাসা করছো না? টাকা তো ইনকাম তোমার, বউ তো আর ইনকাম করে না।
ঠিক আছে। সত্যি করে বলো কত টাকা লাগছে, মানে এটা আমার জানার ইচ্ছা। মানে একটা মামলা- বাজারে বিভিন্ন রিউমার আছে যে 2 কোটি টাকা লাগে, যেমন না, না, এত টাকা লাগে না। যেমন বুনিয়া সোহেল হচ্ছে যে সরাইলো, আমি আপনি বললাম কি আমগুলো বুনিয়া সোহেল নাকি- একটু মানুষ একটু বাড়ায় না না বুনিয়া সোহেলের লোকজন এসে সরাইলো 2 কোটি টাকা দিয়ে এসে জামিন করে আসছে, বের হইলো না। আমরা তো বলে 5 কোটি টাকা দিয়ে খরচ করে বেরোচ্ছে, এটা আমার বলছি। হ্যাঁ। এটা লোকজন তার খালি কয় বুনিয়া সোহেলের কত টাকা লাগছিল জামিন হয়ে বের হইতে? মনে হয় তারপর কত আছে, তারপর ধরুন না 30 লাখের মতো। 30 লাখ। হ্যাঁ, ওর তো মেলা মামলা ছিল। তোমার কত টাকা লাগছে সব আমার মিলে? ওর কোনো না, আমার আপনি যে মার্ডার মামলা আপনি ধরুন না 2 লাখ টাকা লাগছে মার্ডার মামলায়। না একটু এখানে 5 লাখ করে বললাম। না ওই তো মার্ডার মামলা, আবার আমার তো আর কোটা মামলা দিচ্ছে, আমার তো কি মামলা, আবার যে জাল টাকা মামলা দিয়েছিল আমাদের, তো সব মিলে কত টাকা লাগছে, কত হতে পারে? ওই তো ধরেন না 15 নতুন। আর একটু আগে বললাম 25 লাখ। 25 না, আপনি 20 করছিলেন আমি। 25 বলছো? 20 আপনি ভিডিও রেকর্ড আছে, আপনি ভিডিও 20 করছেন। হ্যাঁ, আপনি ভিডিও রেকর্ড করেছেন আমার। আচ্ছা আমি দেখবো নি। এখন কি বলে, এখন এই যে আমরা আবার যে ধরলাম কষ্ট করে, কত দিনের মধ্যে বের হইতে পারবো? স্যার আপনি যদি ভালো আবার সুযোগ দেন তাহলে বের করে। ভালো তো হও না তোমরা রে ভাই, আচ্ছা, তোমাদের আপনি- কারণে আমি রাত যদি 1টা ভালো- পর্যন্ত আমার থানায় বসে থাকতে হয়। আমি যদি ভালো না হয় হ্যাঁ, এরপর আপনি আমি তো আর থাকবো না, আমি কি সারা জীবন এখানে দায়িত্বে থাকবো? হ্যাঁ, আমি তো সারা জীবন মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীর পিছিয়ে দৌড়াবো না। আমারও তো জীবন আছে, সংসার আছে, আমারও তো এখান থেকে সরতে হবে। আপনি অবলিগের বিরুদ্ধেই কথা বলছেন। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই, আইন আমি সভায় জনগণের কোনো পক্ষে কথা বলছি, হ্যাঁ। আইনের পক্ষে কথা তারপর বলছি। তো আপনি তো আর প্রমোশন বাড়বে। না, আমি তো আর এখানে সারা জীবন থাকবো না, মানে এটা আমি শুনছি, আপনি ভালো আছেন এটা আমি জানি। তো এখন এই যে এটাতে তোমরা কিভাবে মাদক, আমরা এতবার ধরলাম, এতবার মসজিদে বয়ান দিলাম, এতজনকে ইয়ে করলাম, হ্যাঁ, তো চেঞ্জ হইলো না কেন? কারণ কি? কারণ স্যার দেখেন, তোমার বউকে আমার- জিজ্ঞাসা করলাম যে তোমার হাজবেন্ড যে 29টা মামলার আসামি, এরকম একটা হাজবেন্ড নিয়ে তুমি ঘুমাই থাকো মেয়ে, তো তুমি চেঞ্জ করতে পারো না? তোমার বউ তো খুশি, বলে তো ইনকাম করে দেয়, আমরা বিদেশ ঘুরি খাই দেয়, এর খুশি মনে হইলো আরো। এরা নিজের ভাগ্যেও নেই যে তোমার বউ তো আর জেলে যাচ্ছে না, যাচ্ছে তুমি। বুঝো না কেন? বউকে তো ঠিকই বিদেশ ঘুরাই নিয়ে আসাইলা, বউকে নিয়ে আসলা, শালাকে নিয়ে আসলা, বাচ্চাকে নিয়ে আসলা। আমি এই 2 বছর আগে কিন্তু আমি হজ করতে গেছিলাম। ওই না, আমার কথা শেষ করতে দাও। তুমি তোমার মাদক বিক্রির টাকা দিয়ে বউরে ঘুরাই নিয়ে আসলা নেপাল থেকে, শালাকে নিয়ে আসলা। জেলে তো আর এরা গেল না, জেলে তো যাচ্ছ তুমি। আপনি ইনশাআল্লাহ তোমার পাপের ফল তুমি ভোগ করতেছো, আর তারা তো খুশি। এটা তো কোরআনেও লেখা আছে, আমি মানে সবারই আমি মানে দিব, কিন্তু বাসটা আমারই খাইতে হবে। তা খাও কেন? তোমার বয়স 27, তোমার মামলা 30+। আমার 30 না, আমার 27 বছর। ওই তো বললাম তোমার বয়স 27, মামলা তো আমার মোহাম্মদপুর থানায় তোমার মামলা 29টা। আমি বলি তোমাকে, ওই যে আমরা রেকর্ড বের করছি, তোমার মার্ডার মামলা 3টা, হত্যা চেষ্টার মামলা 7টা, বিস্ফোরক আইনে মামলা 4টা, 4টা, আর তোমার মাদক মামলা হচ্ছে 13টা। না স্যার, আপনার আমার মাদক মামলা 4টা আছে। 13টা রে ভাই, আমার এই লিস্টটা নিয়ে আসো। ওটা আমার তো সব, আপনি দেখেন সবগুলো মামলা আপনি যা পালাতক মামলা আছে স্যার। তো মামলা তো মামলাই। আচ্ছা আপনি বলেন, আমি যদি দোষ না করে আমার মামলা দেবো, আমি কি করবো স্যার আপনি বলেন? আমি তো দোষ করি না, ওই যেখান থেকে যেখান থেকে পাপে মাল পাই, পাপে আমার না, মামলা এটা দেবো। স্বাভাবিক, তোমার ঘরে পাইলে, তোমার এলাকায় স্যার, পাইলে আমার ঘরে পাপে, পাইলে আমার- শোনো, পাপে পাপ টেনে নিয়ে আসে। তো এই সেন্স মাথায় আসে না কেন যে আমি বারবার মামলায় যুক্ত হয়ে যাচ্ছি, আমার এখান থেকে বের হওয়া দরকার কেন? একবারও না, আমারে বলো, একবারও কি চেষ্টা করছো এই পাপের পথ থেকে ফেরত আসতে? চেষ্টা অনেক করে, আপনি কি করছো? শুনুন আমার কথা একটু শুনুন। আচ্ছা, বলো, হ্যাঁ। আমি যখন সৌদিতে গেছি, সৌদিতে গেছি একমাত্র কারণ মুনিয়া যে সোহেল ছিল, মুনিয়া সোহেল, হুম। আমি মানে নবীর রোজা যে আছে, রোজার সামনে যা ভিডিও করে আমি কইছি, ভাই দেখে ওই মানে ভাবতেছে ওর ভাইয়ের মানে নাকি আমি মারাই দিছি, হুম। ওই জেলে দিয়ে আমরা ভরে তার উল্টা পাল্টা করে, তো ওই এই কারণে মানে আমার পিছিয়ে লাগছে। আমি মদিনা শরীফে যাই, ওর কসম খাই বলছি, দেখেন তো আমি কিছু করি নাই আপনার ভাইয়ের পিছনে, কারণ মৃত্যুর অবাধ হইলে তো আমার কি ক্ষমতা নেই। হুম। আর্মি অভিযান দিছে না কি দিছে, ওর ভাই ছাদ দিয়ে পড়ে মারা গেছে। হুম। তো এর লগে আমার উপরে মানে টার্গেট করছিল স্যার। হুম। এটা কইরা আমি হজ করে কয়ে দিছে, তারপর কি করছে, গেম করে আমাদের এটা বাড়ি ফেলায় আমার ভিতরে কয়ে দিছে। এটা তো স্বাভাবিক, মানে এটা হচ্ছে, আমি আমি তো বলি করি না, স্যার। ক্রিমিনালের রাজত্বে সবকিছুই জায়েজ। তুমি ক্রিমিনালের রাজত্বে এই থাকো, তুমি রূপে নিজেও কেন একটা স্যার? ক্রিমিনাল, তুমি এই পদে থাকবা কেন? কই ওদিকে মসজিদের একটা বন্ধ করে দিছে। মসজিদের ইমাম তো মসজিদের ইমামের নামে মামলা দেয় না, দেয় তো মাদক ব্যবসায়ীর নামে, ডাকাতের নামে, চোরের নামে, তো স্বাভাবিক। তো তুমি এত কিছু এরপরে চেঞ্জ হইলে না কেন আমারে বলো, এখন তোমার প্ল্যান কি? মানে এখন তুমি সত্যি করে বলো, প্ল্যান কি?
স্যার দেখুন কেউ কি চায় স্যার এগুলো দুটো আর তুমি কিন্তু এই যে এই প্রথম পাসপোর্ট কিন্তু কারো কাছে ছিল না, আমরা কিন্তু খুব টেকনিক্যালি পাসপোর্ট চাইছেন কারো দিয়ে আমি বললাম তো যে পাসপোর্ট চাইছেন না? অবশ্যই চাইছি আমি। আমি কিন্তু স্যার চাইলে কিন্তু আইতে পারতাম না। আমি তো তোমার পাসপোর্ট চাইছি জানা যে তুমি ধরা খাইছো। না স্যার, আপনি পাসপোর্ট চাইছেন, আমি আমার মানে কপালে ছিল। কিন্তু পাসপোর্ট তো দেয়নি, আমি তো অন্যভাবে তোমার তো ছবি দিয়ে গ্রেপ্তার করাইছি। কারণ তুমি যে বিমানে আসছো সেই বিমানের সব লোকের কাছে তোমার ছবি পাঠাইছি, তুমি যেখানে নামছো সবার কাছে ছবি পাঠাইছি, তোমার চেক করে করে সেই আমাদের চেক করে পাই না যাবে। না না নেপাল এয়ারপোর্ট থেকে তোমার তোমার ছবি পাঠানো শুরু করছি, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের লোকজনের কাছে পাঠাইছি, ইমিগ্রেশনের লোক মানে বিরাট হাঙ্গামা করে ধরা হয়েছে, অনেক সোর্স খরচ করে অনেক পয়সা টয়সা খরচ করে ধরা হয়েছে। হ্যাঁ অনেক লোক ছিল না তোমাকে ধরতে, অনেক কষ্ট করতে হয়েছে আমার। আমি বসে থেকে 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 আপনি থেকে ভালো মানুষ তো আসলে আমি জানি। আমি ভালো মানুষ না, আপনি ভালো মানুষ আমি জানি। ও ভালো মানুষ কইলে কি আর চোর বাটপারের সাথে কাজ করে? স্যার আপনি তো কাজ আমরা ভালো করেন না। লাভ কি আমার কথাই যে আপনি তুমি কিন্তু কাজ জানো না। সবসময় চান যে সবাই ভালো হোক, আপনি কিন্তু নিজে করেন একটু বসতে থাকে ওরা, এটা আপনি কিন্তু আমার কথা কেউ শুনছিস তোরা ওটা একজনও তো মানে ভিডিও কলে বললি না যে আমি ভালো হয়ে গেলাম। আপনি ভয়ে তো আমি মসজিদে যেতাম না। আমি প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তাম। আমি তো নাম আপনি যে মসজিদ। মসজিদে যান, তখন যান না, মসজিদে যায় না। আমার জন্য মসজিদ ছাড়ে দিতে হবে, ঠিক আছে? আমি মসজিদে যাই জেনেভা ক্যাম্পে, ওরা ওই দিন যাই দিন পালায় কয় স্যার শালা উপর থেকে পালায় চলে গেছে। আমি আমার ইমাম সাহেবের পিছের সিটে আমি বসতাম। এখন বসো না কেন? না, হ্যাঁ? যাই না, ভয় যায় না। কেন? এই যে এই ধরা তো ঠিকই পড়লাম, মুশকিল হচ্ছে এই পথটা এমন একটা খারাপ পথ, পাপের পথ। এখানে কেউ না কেউ হয় তোমার মারবে, কাটবে, মেরে ফেলবে, নাইলে ধরা পড়বাই। তারপরে বয়স 27, আমার চেয়ে প্রায় 9 বছর কম। তো তোমার মামলা হয়ে গেছে 30-32, তো তোমার আর এখন কোনো সুযোগ আছে? তোমার জীবন পড়ে আছে, তোমার বউ বিধবা হবে, বাচ্চা দেখবে, বাচ্চা যে দেখলো বাপের সাথে ঘুরে আসলো কোথায় থেকে, নেপাল থেকে, কালকে তোমার ঘুম থেকে উঠে খুঁজবে, তুমি নাই, কই? হ্যাঁ কেমন লাগবে বাচ্চাটার? নেপাল থেকে 3 দিন ঘুরে আসলো, কি শান্তিপূর্ণ জীবন না, আনন্দের জীবন। সকালে বাচ্চাটা টায়ার্ড, এখন ঘুমাবে, ঘুম থেকে উঠে ওগুলো বাবা কই। তোমার তো কতদিন দেখতে পারবে না তার কোনো নিশ্চয়তা আছে? খারাপ লাগে না? হ্যাঁ না ওটাই তো ওরে বলতেছি যে বাচ্চাটাকে তুমি আদরে কোলে যত্ন করে নেপালে বিমানে ঘুরাই নিয়ে আসলা, সেই বাচ্চাটা সকালে উঠে যখন বলবে আমার বাবা কই, তোমার বউ কি উত্তর দিবে বলো? কি উত্তর দিবে? যে তোমার বাবা জেলে গেছে, পুলিশে ধরে নিছে। এই বাচ্চাটা তো কিছু বুঝবে না, বুঝবার বাবা কই, বাবা নাই। বয়স কত বাচ্চা? 5 বছর। 5 বছরের বাচ্চা তো সকালে উঠে বাবা খুঁজবে। আমার ছেলের বয়স তো এরকম, সকালে উঠে আমাকে খুঁজে। তোমার তো সকালে প্রথম কাজ হবে তার বাবা কই। তখন কেমন লাগবে তোমার? তুমি তো সকালে ঘুম থেকে উঠে দেখবা তোমার জেলখানায়, তোমার বউ নাই, বাচ্চা নাই। তাহলে বলো এখন কি তোমার খারাপ লাগে? এখন কান্না করো কেন? বয়স কম, 27 বছর, ইয়াং, সুন্দর চেহারা, আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে, বউ দিছে, তুমি এই পথে কেন? বলো, এর কি জবাব দিবা? এই এটা সত্যি কথা বলতো, আমাদের পুলিশের লোকজন কেমন জড়িত তোমাদের এটার সাথে? আমরা জড়িত। আমার নামে কয় টাকা দাও? না না, পুরো টাকা দেন। এই সত্যি কথা বল ভাই, এখন না না, আপনি পুরো টাকা দেন। আমার নামে এডিসি মোহাম্মদপুর জোন কয় টাকা পায়? তুলে না, আমার নামে কেউ টাকা তুলে না কেন? আনা ইয়ে করে লাভ নাই, বলো সত্যি করে বলো, একদম আল্লাহর কসম করে বলো, না হাজিল। না, তা আমি চলি কিভাবে? আপনি আল্লাহ চলে তোমার চালায় না কেন? ভুল করছি। এই তোমার যে মামলা হইলে তো সারা জীবন তারাই নিয়ে বেড়াবে, সারা জীবন তারাই নিয়ে বেড়াবে। এই জেনেভা ক্যাম্পে আবার 6 মাস 1 বছর পর হোক বের হয়ে আসবা, আবার আরেক কাজে ধরা পড়বা, নাম তো থেকেই যাবে। এটা আমরা কি করবো? তোমার তো বলছিলাম যে ওপেনে এসে আমাদের কাছে ক্ষমা চাক, ইয়ে করুক, লাইভের মাধ্যমে কথা বলুক, আমরা আর কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হবো না, ভালো হয়ে গেলাম। কই কেউ তো করলেন? আমি তো মসজিদে গিয়ে খুতবায় বলছি, মাগরিবের নামাজে বলছি, দিনে দুপুরে বলছি। হ্যাঁ শুনো না কেন? এখন কান্না করে একটু করে লাভ আছে? হ্যাঁ এখন ভবিষ্যৎ প্ল্যান কি বলো?
আল্লাহ পক্ষ থেকে। না কি প্ল্যান, মানে আমাদের প্ল্যান আছে, মানে এরপরে জেল থেকে বের হয়ে আসার পর ভালো হবে নাকি আবার আগে একই পথে থাকবে, কোনটা? ভালো হুম, ভালো যাবে। ভালো হয়ে কি করবা? হ্যাঁ বাচ্চাটাকে ওই বাচ্চাটার কাছে নিয়ে এসে রাখা লাগতো, লাগে বুঝতে যে কালকে যখন বাপ বলে ডাক দেবে তখন বুঝবা। ওই তোমার বউকে বলে রেখো যে রেকর্ড করে রাখতে হবে কেমন লাগে, ওই দুটো ছেলে আছে, তাইলে একটা 1 বছর আর একটা 5 বছর। 1 বছরের বাচ্চাটা কই? এইদিকে আছে। ও 1 বছরের বাচ্চা রেখে গেছিল, হ্যাঁ, ওরা আপনি ডাবল নিউমোনিয়া হয়ে গেছে। তাহলে এখন ওই বাচ্চাটা খোঁজ খবর কে নেবে? 1 বছরের বাচ্চা এখন অসুস্থ, হাম হইতে পারে, এটা হইতে পারে, ডাবল নিউমোনিয়া হয়ে গেছে। তাইলে ওই মেডিকেলে ভর্তি করছিলাম, মনে অবস্থা অনেক খারাপ ছিল। আমার মোবাইলে ভিডিও দেখে দেখায় তো তাইলে এখন তো বাচ্চা অসুস্থ অবস্থায় তুমি সুস্থ হয়েছে। এটাই তো বললাম যে অসুস্থ অবস্থায় বাচ্চাটার পাশে বাপকে পাচ্ছে না, এত এর সে হতভাগা বাপ, মানে বাপ তোমার সে কে আছে? টাকা আছে তোমার অনেক, মাদক বিক্রি প্রচুর টাকা আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তোমার অনেক লোকজন আছে, প্রভাব প্রতিপত্তি, সকল জায়গায় তোমার লোকজন থাকতে পারে, আমাদের মধ্যেও থাকতে পারে। এখন কেউ বাঁচাইতে পারতেছে তোমারে? কেউ তোমার ওই হসপিটালে বাচ্চার কাছে নিয়ে যাইতে পারতেছে? তোমার এখন রিক্সা চালকও যদি হইতে, তাও তো বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারতা, তার মাথায় একটা হাত বোলা দিতে পারতা। এই যে 5 বছরের বাচ্চা সকালে উঠে বাপ ডাক দিবে, তখন 2টা বাচ্চাই তো তোমারে খুঁজবে। তুমি তো এখন যাচ্ছ, কমপক্ষে তো 6 মাস তো লাগবেই বেরোইতে নাকি? স্যার আমার মানে ঘরে আমার আব্বু সব কিছু চালাইতো, হ্যাঁ, আব্বু চালাইতো, আব্বু মারা যাওয়ার পর মানে এগুলো জড়িত হয়েছে। ভালো হওয়ার কথা তো অনেকেই বলছে, হয় নয় কেন? মানুষ তো অন্যায় করে, পাপ করে, এরপর একটা সময় বের হয়ে চলে আসে পাপ থেকে, তো হয় নয় কেন? এবার কি তুমি হাজি হিসাবে হজ করার পরে মানুষ একটু পাপের পথে কম যায়, হজ করার পর তোমার আরো পাপ বাড়ে গেছে। বুনিয়া সোহেল গ্রেপ্তার হওয়ার পরে তোমাদের এই কয়েকজনের ব্যবসা বেড়ে গেছে। হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা হয় নাই, মারামারি কাটাকাটি হয় নাই, মাদক বিক্রেতাদের ধারসে চলতেছে। আমি তো বললাম যে তোরা তো পুরো জাতিটাকে নষ্ট করতেছো। না না, জাতি তো বাদ দেয় না, ওর 2 বাচ্চা এখন বাপ ছাড়া। ওর ছেলে একটা 1 বছরের ছেলে অসুস্থ, ডাবল নিউমোনিয়া হয়ে মৃত্যু পায়, ওর পাবে না, হিরোইন ধরবে, তাইলে ও মানুষের ছেলে নষ্ট করে, ওর ছেলে তো নষ্ট হবে। ওর ছেলে কি ইয়ে হবে নাকি, ভালো হবে? তুমি মানুষের ছেলে নষ্ট করো, পুরো পুরো একটা সমাজ নষ্ট করে দিচ্ছ, তো তোমার ছেলে কি ভালো থাকবে? এখন তাইলে কি বলো তুমি, আমাদের উদ্দেশ্যে বলো কি, মানে কেমন লাগতেছে, খারাপ লাগতেছে, এইটা বুঝ মাথায় রেখো। আবার স্যার জেল যাওয়া আসার পর তো আবার তো লোক পিছিয়ে লাগে থাকে, আসার পরে এইদিকে আসবে কেন? তোমার জেল থেকে আসার পরে তোমার উচিত হবে অন্যদিকে চলে যাওয়া। জেনেভা ক্যাম্পকে যতদিন না ছাড়তে পারবা, তোমার পিছনে তো পুলিশ সারাদিন ঘুরবে। এদিকে যে জন্ম হয়েছে এদিকে ভালো লাগে না, বাইরে কোনো জায়গায় ভালো লাগে না। না, তোমার তুমি যদি প্রকাশ্যে বলবা যে আমি এই সমস্ত ব্যবসার সাথে জড়িত। তারপরেও তো তার গেম করে যাবে। তুমি থাকবা কেন এখানে রে ভাই? বারবার বলা হচ্ছে এদিকে তো থাকি, না, তোমার বাপ মাকে অন্য জায়গায় যাও, কুড়ে ঘরে থাকো, বস্তিতে থাকো, এই এলাকা ছাড়তে হবে, না হলে তোমাকে কেউ আটকাবে। কারণ তুমি ইতিমধ্যে 30-32টা মামলার আসামি, তোমার তো এই যে মামলাগুলো টানতে টানতেই তো জীবন যাবে। হ্যাঁ ওটাই তো ভাবি, এটা বাইবেল স্যার এগুলো আগেই তো এগুলো করি না, এগুলো করার দরকার পড়ে না। এখান থেকে তো ফেরত আসতে হবে। তুমি যদি মনে করো মামলা চালানোর টাকাও আমি আবার মাদক বিক্রি করে খাবো, তাহলে মামলা বাড়তে থাকবে, জেলে যাইতে থাকবা, এক সময় যে কয়টা? বুনিয়া সোহেলের মতো ধরা খাবা। জি স্যার, তোমার মোবাইল নাম্বার কয়টা? আমি মোবাইলের নাম সিম চালাই না স্যার। সিম ছাড়া, বিদেশি সিম ছাড়া। না না, আমার সিম চালাই না আমি। ঠিক আছে, তাইলে যাই, রাত 1টা বাজে, আমাদেরও ঘুম নষ্ট এদের জন্য। এখন যদি ভালো হইতে চাও তাহলে ভালো হও, দেখো, আর যদি না হও তাইলে